কলকাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে আধা শহর আধা মফস্বল ঘেরা একটা ছোট্ট এলাকা। নাম গোচরণ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে একসময় এখানে সুদূর প্রসারিত মাঠ ছাড়া আর কিছুই ছিল না। ক্রমে জনবসতি গড়ে ওঠে। তারপর ধীরে ধীরে এখন আর ৫টা শহর থেকে দূরে জন্ম নেওয়া মফস্বলের মতোই নিজের জায়গা করে নিয়েছে গোচরণ। সুন্দর শান্ত জায়গা। মূল যে শহর, সেখানে স্কুল, কলেজ, পুলিশ স্টেশন, দোকানপাট সব আছে। আর খানিক দূর গেলেই রেল স্টেশন। এখন আর এই এলাকাগুলোকে গ্রাম বলা যায় না, যথেষ্ট উন্নত হয়ে গেছে। রাস্তায় রাস্তায় বাতি এসে গেছে, পিচে রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে সাঁই সাঁই করে অটো, টোটো ছুটে যাচ্ছে। এক কথায় বলতে গেলে গোচরণ একটা সুন্দর ছিমছাম মফস্বল এলাকা। শহরের পাশেই যেরকম নিজের জায়গা তৈরি করে নিয়েছে গোচরণের মতো ছোট ছোট মফস্বল টাউনগুলো, ঠিক একই রকমভাবে আমাদের গল্পের যে হিরো সৌম্যদীপ, সেও প্রচণ্ড চেষ্টায় আছে নিজের একটা জায়গা তৈরি করার। সৌম্যদীপ যখন স্কুলে পড়ত তখন ভবতোষ স্যার বলে একজন টিচার ছিল ওদের স্কুলে, অঙ্ক পড়াতো। সে রোজ একবার করে ক্লাসে ঢুকে বলবে, জীবনে মানুষের মতো মানুষ হও, সময় বড় খারাপ, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেই জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সৌম্যদীপ সেই দিন থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। কিন্তু সৌম্যদীপের কপালটা একেবারেই খারাপ। একের পর এক ব্যর্থতা ছাড়া জীবন আর কিছুই তাকে দেয়নি। তবে সেই দুঃখের কথা বলার আগে সৌম্যদীপের পরিচয়টা খানিকটা জেনে রাখা প্রয়োজন। সৌম্যদীপ পুরো নাম সৌম্যদীপ সরকার, বাড়ি গোচরণ। স্কুল শেষ করেছে গোচরণ আদর্শ শিক্ষানিকেতন থেকে। এখন ওর বয়স ২০। নাম কাওয়াজতে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু কলেজে ক্লাস করতে পারে না। ৭টা দিন ওকে ওর বাবার দোকানে বসে থাকতে হয়। সৌম্যদীপের বাবার নাম নন্দকুমার সরকার। তার একটা খাতা পেনের দোকান আছে গোচরণ স্কুল মোড়, তার ঠিক পাশেই ছাত্রবন্ধু বইয়ের দোকান। সেটাই হচ্ছে সৌম্যদীপের বাবার দোকান। একটা সময় ওদের পুরো সংসারটাই এই দোকান থেকে উপার্জন করা অর্থে চলত। সৌম্যদীপের পড়াশোনা, সৌম্যদীপের একজন দাদাও আছে, তার পড়াশোনা, খাওয়া দাওয়া, সংসার খরচ সব হয়ে যেত আরামসে। কিন্তু লকডাউনের পর থেকে খাতা বইয়ের দোকান আর চলছে না। নন্দবাবুর যে ব্যবসা একটা সময় প্রত্যেক মাসে প্রায় ২০-৩০ হাজার টাকা প্রফিট করত, তা ক্রমে লসে চলতে শুরু করেছে। নন্দবাবু প্রথম প্রথম ভেবেছিল এটা সাময়িক লস, ম্যানেজ হয়ে যাবে। সেই জন্য বেশ কিছু টাকা ধার নিয়ে ফের ব্যবসা ঢালে, কিন্তু সেটা লসেই যায়। আর তখন থেকেই সৌম্যদীপ আর ওর পরিবারের ওপর খারাপ সময়ের অন্ধকারের মেঘ ঘনিয়ে আসে। সৌম্যদীপ যখন স্কুলে পড়ছে ক্লাস 11-এ, তখন ও ঠিক করেছিল যে ও বড় হয়ে কবি হবে। কিভাবে কবি হওয়া যায় সেই বিষয়েও কোথা থেকে একটা বই জোগাড় করে এনেছিল। রাত দিন ওই বইটা পড়ে ও নিজেকে এবং ২-১জন বন্ধুকে কনভিন্সড করতে পেরেছিল যে কবি হওয়াটাই সৌম্যদীপের জন্য একদম ঠিকঠাক একটা কাজ। কিন্তু ওই যা ভাবা হয় তার বাস্তবে হয়ে ওঠে না। সৌম্যদীপও কবি হতে পারল না। বাড়ির অবস্থা তখন খুব খারাপ। বাবার দোকানটা একেবারেই চলছে না। দাদা কয়েকটা টিউশনি করে যা কামাচ্ছে তা দিয়ে কোনো মতে সংসার চলছে। এই রকম পরিস্থিতিতে কবি হতে চাওয়াটা বিলাসিতা। তাই চাঁদ, ফুল, তারা দেখে কবিতা লেখার বদলে সৌম্যদীপ একের পর এক চাকরির জন্য দরখাস্ত লেখা শুরু করল। এই হলো সংক্ষেপে সৌম্যদীপের জীবন কাহিনী। এবার আমরা সোজা চলে যাব সৌম্যদীপের বাড়ি। দেখা যাক সৌম্যদীপ কি করছে। গোচরণে নন্দবাবুর বেশ একটা রেপুটেশন আছে, তাই টুকটাক টাকা পয়সা চাইলে লোকজন মুখের ওপর না করতে পারে না। এরকম বেশ কিছু জনের কাছ থেকে টাকা জোগাড় করে বেশ কিছু বই কিনে এনেছেন নন্দবাবু কলেজ স্ট্রিট থেকে। খুব আশা করেছিলেন যে এগুলো অন্তত বিক্রি হয়ে যাবে, কিন্তু ওনার আশায় জল ঢেলে একটাও বই এখনো অবধি বিক্রি হয়নি। তাই সকাল থেকে নন্দবাবুর মন মেজাজ ভীষণ খারাপ। দোকান বন্ধ করে দুপুরে বাড়ি ফিরেই নন্দবাবু তাড়স্বরে হাঁক পাড়ে, খেতে দাও, খিদে পেয়েছে। নন্দবাবুর স্ত্রী অনিতা দেবী চুপচাপ শান্ত প্রকৃতির মানুষ।
ওর স্বামীর যে অল্পতেই মাথা গরম হয়ে যায় তা উনি ভালো মতোই জানেন। তাই সবসময় নন্দবাবুর মন জুগিয়ে চলেন, যা ফরমায়েশ করেন সঙ্গে সঙ্গে করে দেন। কিন্তু আজ নন্দবাবু কখন বাড়ি ঢুকল অনিতা দেবী তা খেয়াল করেননি। রান্নাঘরের আওয়াজে শুনতে পাননি যে নন্দবাবু খাবার জন্য হাঁক পাড়ছে। ওইদিকে নন্দবাবু ঘরের ভেতর ঢুকে চেয়ারে বসে চোখ বুজে ভাবতে থাকে, কি করলে আবার ওই দোকানটা ঠিকমতো চালু করা যাবে। বিক্রিবাট্টা কমেছে এর একটা কারণ হচ্ছে স্কুলের আশেপাশে ছাত্রবন্ধু ছাড়াও আরও বেশ কয়েকটা খাতা পেনের দোকান খুলেছে। সেখান থেকে ওই দোকানগুলো কাস্টমার ভাঙিয়ে নিচ্ছে। আর তাছাড়া নন্দবাবুর বয়স হচ্ছে, ও একা হাতে সবটা সামলাতে পারে না। সেই জন্য ছোট ছেলেকে বলে দোকানে গিয়ে বসতে, কিন্তু সে আর বাপের কথা শুনলে হয়। এই ভাবতে ভাবতেই নন্দবাবুর মনে হয় ছোট ছেলেকে সে আজ সকাল থেকে একবারও দেখেনি। দোকানে যে যায়নি তা তো স্পষ্টই, তাহলে অকর্মণ্যটা করছে কি? এই ভেবে নন্দবাবু ছোট ছেলের ঘরের সামনে যায়। গিয়ে দেখে দরজা বন্ধ। জানলা দিয়ে উকি মেরে দেখে ছোট ছেলে খাটের ওপর হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। আর এই দৃশ্য দেখে নন্দবাবুর মাথা নিমেষে গরম হয়ে গেল। বাজখাই গলায় চিৎকার করে বলল, এই অপদার্থ, দুপুরবেলা পড়ে পড়ে ঘুমানো হচ্ছে, কাজ বাজ নেই, আর শুধু ঘুম আর ঘুম। এই ওঠ ওঠ বলছি, দরজা খোল। কি হলো? এই কথা কানে যাচ্ছে না, দরজা খুলতে বলছি তো, দরজা খোল, নয়তো এই দরজা ভেঙে কিন্তু সেই কাঠ দিয়ে তোর পিঠ আমি ভাঙবো। সকাল থেকে একবারও দোকানে যাওয়ার সময় হলো না লাট সাহেবের, এদিকে পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি হলো কি? কথা কানে যাচ্ছে না? একটানা এতগুলো কথা বলে নন্দবাবু থামে। প্রচণ্ড রেগে গেছে, হাঁপাচ্ছে আর রাগে ফুঁসছে। ওদিকে সৌম্যদীপ দিব্যি ঘুমোচ্ছিল, তা না কোথা থেকে বাবা এসে চিলচিৎকার জুড়েছে। সৌম্যদীপ চোখ খুলে দেখে ঘড়িতে সময় দুপুর 2:30। স্নান খাওয়া কিচ্ছু হয়নি, সকাল থেকেই ল্যাদ লাগছিল, তাই শুয়েই ছিল।